বড় বড় আহার করি তাহার না আহার করি তাহা অন্তে পরিপাক হইয়া রসরূপে মানে রস খেজুরের রস বুঝতে পেরেছ খেজুর রস ভেবে না রসরূপে রস বহনকারী নারী তাকে কি বলা হয় এই মিস্টার রস বহনকারী নারী যে নারী তাকে বলা হয় থোরাসিক গ্ল্যান্ড কি বললাম এখানেই আন্তরিক হয়ে যাবে কি বললাম রস বহনকারী নারী তাকে কি বলা হয় কি বলা হয় আগে আগে কি বলা থোরাসিক মানে রস বহন নারী মানে রস বহন করে নারী দিয়া হ্যাঁ তাকে বলা কি থোরাসিক গ্ল্যান্ড মনে রাখবে ডায়াবেটিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট টপিক ম্যাক্সিমাম লোকের হয় আমারও আছে জানি না দিয়া শরীরের নানা স্থানে ঘুরিয়া যখন লিভারে আসে নানা স্থানে ঘুরিয়া যখন আমি আস্তে আস্তে বলছি যখন লিভারে আসে তখন লিভার দেখতে পাচ্ছি তো তখন লিভার উহাকে গ্লাইকোজেন পরিণত করিয়া না তৈরি হয় তাহলে কিন্তু ওয়েল গুড যদি সমস্যা তৈরি হয় তাহলে কিন্তু তুমি ভুল প্রেসক্রিপশন করেছো ওকে তাড়াতাড়ি অ্যান্টিডোট করো আর ওকে রিটেস্টিং করে সঠিক মেডিসিনটা দাও বুঝতে পারলে এই জন্য বলছে সিমটমস টেক রং ডিরেকশনটা রং চলে গেছে ও যদি ওষুধ দিয়ে যেরকম ওষুধ দিয়েছে এবং অ্যামিলিনেশন হয়েছে কিন্তু ওটা প্রোগ্রেসিভলি অ্যামিলিনেশন হতেই থাকছে তাহলে গুড প্রেসক্রিপশন আর যদি ওটা যদি খুব শর্ট টাইমের মধ্যে আরাম হয়ে গেল আর কিন্তু কালকে পরশু থেকে আর আসলো না সমস্যা তারপরেই দেখা গেল অন্য একটা সমস্যা নিয়েছে বলবে ডাক্তারবাবু আপনি তো ওই রোগটা তো আপনি হেভি সুন্দরভাবে কিওর করে দিয়েছেন যার জন্য এই রোগটা একটা হয়েছে আমি আপনার কাছে আবার এসেছি কিন্তু ও জানে না যে ওর পাওয়ারটা আপনিই বাঁচিয়েছেন পেশেন্ট তো বোঝে না পেশেন্ট জানে যে আমাকে এর আগে রোগটা ঠিক করে দিয়েছে এটা তো নতুন রোগ কিন্তু ও জানে না এই রোগটা ওই ডাক্তারবাবু তৈরি করেছে যে ডাক্তারবাবু ওটা রোগটাকে ঠিক করেছে আপনি ভাবছেন কিওর ওটাকে সাপ্রেসড হয়েছে অন্য জায়গায় শিফট করে এসছে আপনি ভাবছেন নতুন রোগে হয়েছে এই ডাক্তারবাবু আগেরটা ঠিক করেছে ইনি আবার এটা ঠিক করবে উনি যদি আগের মতো যদি এটাকেও ঠিক করতে পারে মানে যদি আবার সাপ্রেস করে আপনি কিন্তু স্ট্রোক সেরিব্রাল স্ট্রোক হার্ট অ্যাটাক এইভাবে কিন্তু আপনার মারাও যেতে পারে ঠিক আছে তার জন্য খুব সাবধান আপনাকে বুঝতে হবে হোমিওপ্যাথি যদি প্র্যাকটিস করো তাহলে বুঝতে হবে কোনটা আরাম হলো কোনটা সাপ্রেশন হলো কোনটা প্যালিয়েশন হলো তার মানেটাও বুঝতে হবে এবং পেশেন্টকে দেখেও বুঝতে হবে যে ওর সাপ্রেস করে দিলাম না প্যালিয়েশন করলাম না সত্যিকারের কিওর করলাম ঠিক আছে এটা যদি বুঝতে পারো তাহলে করতে পারে তারপর আমি মেডিসিন জানবো যে ট্রিটমেন্ট যে লক্ষণ চিকিৎসা করবো যেটাই হবে বাল্টিগুলোর মধ্যে ক্যারিকের যেটাই আমাকে ডক্টর চিকিৎসা করতে হবে এরপরে হচ্ছে ম্যানেজমেন্ট যে ম্যানেজমেন্ট কী আছে ম্যানেজমেন্টের মধ্যে পেশেন্টকে ঠান্ডা লাগানো যাবে না বা পেশেন্ট যাতে জ্বর বেশি না আসে সেটা দেখতে হবে খাবার একটু গরম খাবার দিতে হবে সহজে খাবার হজম করতে পারে সেরকম খাবার দিতে হবে এগুলো হচ্ছে নিউমোনিয়ার ম্যানেজমেন্টে আছে তো আমি যখন প্র্যাকটিস অফ মেডিসিন করছি প্র্যাকটিস অফ মেডিসিনের মধ্যে প্রথমে আমি করবো ডেফিনেশন অফ ডিজিজ রোগটার সংজ্ঞা তারপর হচ্ছে কজ অফ ডিজিজ রোগের কারণ তারপর সিমটমস অফ ডিজিজ রোগের লক্ষণ
তার প্রোগ্রেসিস অফ ডিজিজ, রোগের জটিলতা, কমপ্লিকেশন, ভাবি ফল কী হতে পারে, তারপর ট্রিটমেন্ট অফ ডিজিজ, এই রোগের ওষুধটা কী হতে পারে, এবং লাস্টে ম্যানেজমেন্ট অফ ডিজিজ এর পদ্ধতি। মোটামুটি এই সাবজেক্টগুলো আছে। ও আপনাদের বায়োকেমিস্ট্রি আছে। বায়োকেমিস্ট্রি কি? বায়ো অর্থ হচ্ছে লাইফ, জীবন, আর কেমিস্ট্রি মানে হচ্ছে রসায়ন। বায়োকেমিস্ট্রি হচ্ছে জৈব রসায়ন বিজ্ঞান, জীবনের রসায়ন, অর্থাৎ আপনার শরীরের মধ্যে আপনি যে খাবার খাচ্ছেন সেটা কীভাবে পাচিত হচ্ছে, আপনার শরীরের রক্তে কীভাবে কোন ঘোরাঘুরি করছে, এই যে আমাদের শরীরের যে রসায়ন সেইটাই হচ্ছে জৈব রসায়ন। ঠিক আছে? তাহলে বায়োকেমিস্ট্রি কি হচ্ছে? বায়োকেমিস্ট্রি হচ্ছে জৈব রসায়ন। সেটা ঠিক আছে, আমি ঠিক আছে, এরকম কিছু জানা থাকলে বলতে পারে, কারণ আপনার তো আজকের পরে আবার বাড়ি চলে যাবেন। কোনো কিছু প্রশ্ন থাকলে, জানা থাকলে কোর্স সম্পর্কে বা সম্পর্কে বা কোন সাবজেক্ট সম্পর্কে, এখতিয়ার সম্পর্কে, কিছু সম্পর্কে আপনি কয়টা আছে? সাবজেক্ট আপনার 4টা ভাষা কি এক এক ইয়ারে? হ্যাঁ, 7টা প্রথম ইয়ারে, সেকেন্ড ইয়ারে 7টা, থার্ড ইয়ারে 6টা। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হচ্ছে 7টা ক্লাস, থার্ড ইয়ার 6টা। হ্যাঁ, আর হচ্ছে এক্সাম 3 ঘন্টা এক একটা কত পেলে পাস? আপনার হচ্ছে 40% পাস। 100 পরীক্ষা না বেশি? 100 100 200, 100 হচ্ছে ভাইভা, 100 হচ্ছে রিটেন। 40% পাস করেছে। নেমে এবার ওখানে চলে আমাকে মনে রাখতে হবে এমার্জেন্সি কন্ডিশন লেভেল রাখবো না। মাঝে মাঝে দেখ। পেশেন্ট, কনফিউজ পেশেন্ট, আমি দেখছি সে মাথায় আঘাত লাগলো, 4-5 জন মিলে তাকে ধরে নিয়ে এসছে আমার চেম্বারে, কি না তার মাথায় আঘাত লেগেছে। আর আমি কি করছি, সেই মানুষটাকে বসে বসে আর্মিটা খাইয়ে যাচ্ছি, না আঘাত লেগেছে ঠিক আছে, কিন্তু আঘাত লাগার পর সে কনফিউজ। কনফিউশন ইজ এ সিম্পটমস অফ এমার্জেন্সি কেস। আমি এটার সাথে সাথে তাকে হসপিটালাইজ করতে হবে। তার কোনো ইন্টারনাল হ্যামারেজ হয়ে গেছে কিনা সিটি স্ক্যান করে দেখতে হবে। আমি দেখছি মাথায় আঘাতের পরে তার বমি হচ্ছে, আমি দেখছি মাথায় আঘাতের পরে তার চোখ লাল হয়ে গেছে, তো আমাকে ইমিডিয়েট তাকে হসপিটাল পাঠাতে হবে। আমাকে দেখতে হবে যে এই যে কেসটা, এই কেসটা সিটি স্ক্যান করে দেখা দরকার, ইন্টারনাল হ্যামারেজ হলে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। না হলে ওই আমি কোনো একটা মেডিসিন সিলেক্ট করে দিতে দিতে পেশেন্টটা দেখা গেল কোনো বড় ক্ষতি হয়ে গেল। ঠিক আছে? আর আপনাকে বলার উদ্দেশ্য ছিল যে যদি বেড়েও যায়, আমার হাতে যদি দেখি আমি এমার্জেন্সি কন্ডিশন পেশেন্টের, আমি হসপিটালাইজ করবো। আর যদি দেখি যে টাইম আছে, 5-7 দিন সময় পাবো, তাহলে হোমিওপ্যাথি দৃষ্টিভঙ্গিতে হোমিওপ্যাথি অ্যাজ সিমটম পেশেন্টের কি ডিজায়ার আছে, কি অ্যাপিয়ারেন্স আছে, সমস্ত মেডিসিন দিচ্ছি। আর বায়োকেমিক দৃষ্টিভঙ্গিতে ওই জিনিসটাই আমাকে মাথায় রাখতে হবে যে কোথাও একটা বাড়ছে মানে কোথাও একটা ডেফিসিয়েন্সি বাড়ছে। এটা আমাকে মাথায় রাখতে হবে যে কোথাও একটা বেড়ে গেছে মানে কোথাও একটা কমেও গেছে। এইটা মাথায় রেখে যে সোডিয়াম ক্লোরাইড বেড়ে গেছে বলে আমি সোডিয়াম দেবো না, তা আমাকে মাথায় রাখতে হবে যে এটা আমার কোথাও একটা ডেফিসিয়েন্সি আছে। সেই কারণেই তো আমাদের সূক্ষ্মতম দানা, সেই কারণেই তো আমাদের ডাইজেশনের একদম সূক্ষ্মতম দানা এই যে বেলেডোনা 30। এটা তো আপনাদের যথেষ্ট এক্সপেরিয়েন্স, আপনারা জানেন যে এইটা নিয়ে আপনারা যদি কোনো ল্যাবে যান কেউ টেস্ট করে বলতেও পারবেন না কোথায় আছে, তাই না? এটা কেউ বলতেও পারবে না এর মধ্যে কি আছে। সাইলেশিয়া 6X, আপনাদের যেহেতু অভিজ্ঞতা আছে, আপনারা জানেন যে সাইলেশিয়া 6Xটা তৈরি হয়েছে কিভাবে। সিলিকাকে 1 ভাগ সিলিকা এবং 9 ভাগ সুগার অফ নিয়ে তাকে একদম ঘষে ট্রায়াঙ্গুলেট করে তৈরি হয়েছে 1X। সেই 1X এর থেকে 1 ভাগ 9 ভাগ সুগার অফ নিয়ে ট্রায়াঙ্গুলেট করে ঘষে তৈরি হয়েছে 2X। সেই 2X এর থেকে 1 ভাগ 9 ভাগ এই করে 6X এসছে। তো আমি যখন এই জিনিসটা 30X দেব, তখন তাহলে কতটুকু থাকছে, যে কতটুকু এটা যদি সাইলেশিয়া বলে লবণ হয়, কতটুকু আমার শরীরের ক্ষতি করবে, পেশেন্টের শরীরে কোনো ক্ষতি করবে না। যতটুকু করবে উপকার করবে, যতটুকু করবে সে নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে ঘাটতিটা পূরণ করবে, পূরণ করে
যখনই সেলের ভিতরে ঘাটতি পূর্ণ হয়ে যাচ্ছে, সেল নিজে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তখন ব্লাডের মধ্যে থাকা জিনিসটাকে সে নিজে অ্যাবজর্ব করতে পারে। এই কারণে তো বায়োকেমিক বলা হয় যে কন্টিনিউ বেশি দিন বিনা কারণে দিতে না। মনে করুন আপনি ফেরাম আয়রন আপনি ধরুন অনেক দিন দিচ্ছেন, কন্টিনিউ 3 মাস 4 মাস 5 মাস কি হতে পারে, পেশেন্টটা যখন খোল কমচা বা কাঁঠাল এই ধরনের জিনিস খাচ্ছে, তাতে আমরা জানি আয়রন ফর্মেট প্রচুর আছে। লিভারের উপস্থিতিতে শরীরে একদম জটিল জৈব রাসায়নিক পদ্ধতি কি হয়, খাবারের উপস্থিতিতে আয়রনটাকে বের করে শরীরে কাজে লাগায়। এবার আমি বলছি যে আমাদের শরীরে গঠনগত কাঠামোগত একক সেল আপনারা সবাই জানেন। আজকে অতনুকে যদি কেউ একজন মান্থলি তার যা ইনকাম সেই টাকাটা বা তার থেকে বেশি টাকা দিতে শুরু করে, একটা সময় অতনু হালকা বলতে দেখুন আজকে যে মানুষ ভালো হচ্ছে, আর সময় প্রচুর মিষ্টি হচ্ছে, দরকার নেই আছে যে আপনার বাড়ি বসে চিনি করে খাইব, এরকম একটা চিন্তা ভাবনা চলে আসে। সেরকম আপনি যখন আয়রন ফেরাফস 6 বিনা কারণে 4 মাস 5 মাস 6 মাস দিয়ে যাচ্ছেন না, আপনি যা ভাবেন আপনার শরীরও তাই হবে। শরীর ভাবতে শুরু করবে দরকার কি কাঁঠালের ভিতর থেকে প্রসেস করে আয়রন দরকার, আমি ডাইরেক্ট আয়রন পাচ্ছি। এতে করে যেটা হবে, শরীরের আয়রনের চাহিদা কিন্তু আপনার ফেরাফসের 4টে দানা 8টা দানা পূরণ করতে পারবে না, সেটা কিন্তু খাবারের ভিতর থেকে ও প্রসেস করেই নেয়। তখন কি হবে, অটোমেটিক শরীরের আয়রনের ডেফিসিয়েন্সি দেখা যাবে, আয়রনের ঘাটতি দেখা যাবে। তাই বায়োকেমিক ওষুধ বিনা কারণে কন্টিনিউ দেওয়া যায় না। ধরুন কাউকে ক্যালিফস আপনার সারা জীবন দিতে হবে, তাহলে আপনি তাকে 6x না দিয়ে 12x মিনিমাম দেন, যাতে অল্প পরিমাণে পারে, এবং প্রতি মাসে 21 দিন পর 7 দিনের জন্য গ্যাপ দিয়ে দেন, যাতে মাঝে মাঝে ইন্টারমিডিয়েট হয়, ছেদ পড়ে, যাতে শরীরের মধ্যে এই চিন্তা ভাবনা কখনো না আসে। ঠিক আছে, এই কারণে মাঝে মাঝে ছেদও দেওয়া হয়, গ্যাপও দেওয়া হয়। আর হোমিওপ্যাথি যারা প্র্যাকটিস করছেন, এই হোমিওপ্যাথি না এত সুন্দর একটা প্যাথি, যেটা সমস্ত কিছুতে কাজ করে যায়, সবার সাথে গেছে। এমন না যে তাদের প্যাথি কাজ করে না, কিছু না কিছু কাজ করে যায়। আমাদের সোসাইটিতে কিছু ডিজিজ আছে যেগুলো সারাটা জীবন বেঁচে থাকবে ওষুধ খেয়ে যখন ইনসুলিন তাকে নিতে হচ্ছে, ইনসুলিন সারা জীবন খাচ্ছে, খেয়েই যেতে হবে। প্রেশার সারা জীবন শুরু হয়ে গেল, এমনকি বড় বড় ডক্টররা খেয়ে যাচ্ছে, কিছু করার নেই। সেখানে হোমিওপ্যাথি সাকসেস বা হোমিওপ্যাথি কি এখন পর্যন্ত কোন লেভেলে রয়েছে, যাতে করে স্পন্ডিলিটিস মানে টোটালি ওয়ান টাইপ অফ ইনকিউরেবল শুরু হয়েছে, শুরু হয়ে গেছে। আর সোসাইটিতে দেখলে সুগারের হাজারো সুগার, এই জায়গায় যখন ইনসুলিন প্যানক্রিয়াসের রোগ পাচ্ছে না, প্যানক্রিয়াস সেই শক্তি যোগানোর মতো কোনো ড্রাগ তৈরি হয় যে সেই জায়গায় রিসার্চ চলছে নাকি সেই জায়গায় এখন পৌঁছতে পারে, কারণ অ্যালোপ্যাথিও একটা জায়গায় চলে গেছে, তাকে অ্যাডিশনালি তাকে হোমিওস্ট্যাটিক ব্যালেন্স বলে একটা বিষয় আছে। এই হোমিওস্ট্যাটিক যত ওষুধই দেন তাকে কিন্তু বাঁচতে পারবেন না, তাই না? প্যানক্রিয়াস অসুস্থ যখন যে অলরেডি তার যা হওয়ার হয়ে গেছে, কিডনি যেমন আপনার এবার আপনার প্রশ্ন থাকতে পারে যে যদি প্রথমে কেউ আসে, প্রথমে যদি কেউ আসে, অনেক কেসে কেউ করা যায়, এবং পার্সোনালি আমার অভিজ্ঞতা আছে, যদি কখনো সম্ভব হয় সেই সমস্ত যে যদি কখনো সম্ভব হয় তাহলে সেই সমস্ত ঠিক আছে, প্রথমেই আসা কেস ঠিক করা যায়। যেরকম থাইরয়েড কত পরিমাণে থাইরয়েড হোমিওপ্যাথি যারা ঠিক হয়েছে, আরোগ্য হয়েছে,
এবং আমার নিজের সৌভাগ্য হয়েছে এই হাতে কাজটা করার প্রচুর রয়েছে। থাইরয়েড প্রচুর কিউর করা যায়, অনেক আছে থাইরয়েড কিউর করা যায়, অনেক কেসে রয়েছে থাইরয়েড কিউর করা যায়। কিন্তু যে অর্গান ডেথ মানে প্রি-ডেথ সিচুয়েশনে তখন কিনা যখন মেটফর্মিন চলছে আমি সেই স্টেজে তখন তার ওয়ার্কিংটা করেছি না তখনও তাকে মেটফর্মিনের একটা আপনি ভালো করে দেখবেন তার প্রেশারাইজ হয়ে গেছে, আপনি আর কি করবেন? ওই লেভেলে আমরা করবো। একটা জিনিস আপনার কিছু করার নেই, তখন বলতে হবে যে ওষুধ খাচ্ছেন তাই না। একটা জিনিস জানবেন, শরীর চর্চার প্রাকৃতিক নিয়ম, ন্যাচারাল নিয়ম, আর ন্যাচারাল ল আপনি যখনই হ্যাম্পার করছেন বা আপনাকে করতে হচ্ছে তখন আপনার প্রাকৃতিক সত্তা বজায় থাকছে না। সেই প্রাকৃতিক সত্তাকে শেষ করার পরে আপনার কাছে আপনার কি করা আছে? সেতে আপনার কি বলে ওটাকে হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রে যেহেতু ভালো কিছু মাদার পিকচার আছে তাই আপনার যদি ওটা কিউরেবল জায়গায় নাও থাকে পোটেন্সিতে তবুও আপনি হোমিওপ্যাথি ওষুধের নামে মাদার পিকচার প্রয়োগ করে তাকে সারা জীবন মাদার পিকচার খাইয়ে ঠিক রাখতে পারেন। কিন্তু সুগারের ক্ষেত্রে মাদার পিকচার নামে আছে, কাজের ক্ষেত্রে কোনো কাজ করে না। ওই সিটিজিয়াম জার্মানিয়াম বা গাইনিয়া সিরিজটা দিয়ে সুগার কি হয় একটা ওই 120 জায়গায় 160 70 80 হলো সেখান থেকে নামানো হচ্ছে ঠিক আছে, তারপরে হয় সুগারের কেসে ধরতে গেলে আপনাকে প্রথমেই ধরতে হবে পেশেন্টকে আসতে হলে আপনাকে প্রথমেই আপনার কাছে আসতে হবে যতক্ষণ না তার মধ্যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন তার প্যানক্রিয়াসের উপর হয়েছে। আমাদের কাছে আসে তাহলে কিছু করার নেই। পেডা হয়ে গেছে তখন আর কিছু করার নেই। তখন আপনি চেষ্টা করা মানে অ্যালোপ্যাথি ফেলিওর আপনি কিছুদিন আগে একটা নিউজে দেখছিলাম একজন নাকি খুব অ্যাওয়ার্ড পেয়েছে এবং খুব এই সুগারের পরে তার নাকি মেডিসিন নিউজে আবিষ্কার করেছে কিছু এই কয়েক মাস দেখুন এই আবিষ্কার তাকে বলে যেটা জার্নালে প্রকাশিত হয়, যেটাকে যেটার প্রুফ আছে, ঠিক আছে। অ্যাওয়ার্ড মানে লোকাল স্তরে একটা প্রোগ্রাম করে আমি 2-4টে সংস্থা এসে অ্যাওয়ার্ড দিল সেটা না, আমার যেটা বাই প্রুফে যেটা জার্নালে প্রকাশিত যেখানটায় মেডিসিনটাও প্রকাশ করা হয়, যে মেডিসিনটা প্রকাশ করা হলো সেইভাবে কিছু মেডিসিন যেটা সমাজে প্রচলিত নয় প্রকাশিত নয় সেই ওষুধ নিয়ে কাজ করা করে দেখা, এটা আমিও করছি। হয়তো ভবিষ্যতে সেই মেডিসিনগুলোতে আমি সাকসেস যখন যদি পাওয়া যায় ঈশ্বরের আশীর্বাদে পাই আমিও হয়তো সামনে আনবো সেই মেডিসিনগুলো। সেইটা হচ্ছে প্রুফ যে আমি এই মানুষটার এই সমস্যা হয়েছিল, এই যে তার রিপোর্ট আমি আপনাকে ছবি দেখালাম, আমার কাছে টেস্টগুলোর ছবি বা রিপোর্ট থাকে বা পেশেন্টের একটা কনস্ট্যান্ট লেখা থাকে যে আমার যেরকম রহরা বাজারে একটা পেশেন্ট মানে আমাদের এক স্টুডেন্ট তার বাবার বেশ কিছু সমস্যা হয়েছিল, তো সেগুলো অপারেশন ছাড়া কমবে না বলছিল, তারপরে বাই মেডিকেশন হোমিওপ্যাথি অ্যান্ড বায়োকেমিক্যাল মেডিসিনের ঠিক হয়ে গেছে। ঠিক হওয়ার পরে আমি তাকে রিকোয়েস্ট করলাম যে কী হয়েছিল প্রথম থেকে শেষ অবধি বর্ণনাটা একটু লিখে সাইন করে দেবেন, বলছে ঠিক আছে। তো সে আমার কাছে 4 পৃষ্ঠা বসে লিখে তাদের নাম ঠিকানা সব দিয়ে নিচে সাইন করে দিয়ে গেছে। এগুলোকে বলে প্রুফ, যেটা প্রুভেন আপনার। তো আমি কিছু আছে হোমিওপ্যাথি সুগারের মেডিসিন যেগুলো নিয়ে আমি অলরেডি কাজ শুরু করেছি, যদি দেখা যায় যে সাকসেস রেটটা সেরকম আছে বর্তমানে আমি দেখেছি যে কমপ্লেক্স হোমিও অর্থাৎ কিনা আমি তার সমস্ত ক্যারেক্টারিস্টিক তার সিমটম নিয়ে যেগুলো আমি 3টে মেডিসিন আমি সিলেক্ট করেছি যে 3টে মধ্যে মোটামুটি তার মধ্যে। তো আমি যেহেতু অ্যাডভান্সার উইদিন সিঙ্গেল মেডিসিন ও সিঙ্গেল এই তাহলে তাকে আমাকে একটাই দেওয়া উচিত, কিন্তু কিছু যেটা কমপ্লেক্স হোমিও তারা কি করছে 3টেই একদম কম্বাইন করে যেটা ধরবে অর্থাৎ কিনা এটা অনেকটা হাতুড়ে কনসেপ্ট, অর্থাৎ কিনা এটা হলো কাছাকাছি কিছু সিমটম পেলো 3টের মধ্যেই সিমটম আছে। অর্থাৎ কিনা যেমন বইতে আছে যে একজনের ফেভার হয়েছে কী কী মেডিসিন
লিস্ট অফ মেডিসিন আর 5-6টা দেখা গেলো অ্যাড করে কম্বাইন করে তাকে এটাই কমপ্লেক্স কনসেপ্ট। তো সেই কমপ্লেক্স কনসেপ্ট কতটা সাইন্টিফিক, এটা তো এগেইনস্ট দ্য ল গিভেন বাই ডক্টর শ্যামপ্রসাদ মুখার্জি, অর্থাৎ কিনা এটা কি করে হচ্ছে এই সম্পর্কে এর প্রোগ্রেস কীরকম? সবার আগে মনে রাখতে হবে 2-3টে বিষয়। এক হচ্ছে কমপ্লেক্স হোমিও আর হোমিওপ্যাথি দুটো আলাদা সাবজেক্ট। নমস্কার বসে। কমপ্লেক্স হোমিও এবং হোমিওপ্যাথি দুটো আলাদা সাবজেক্ট, দুটো আলাদা ট্রিটমেন্ট হবে, একটার সাথে আরেকটা কোনো মিল নেই। নামে অবশ্য হোমিও কথাটা আছে কিন্তু ফিলোসফিক্যালি হোমিওপ্যাথি এবং কমপ্লেক্স হোমিওপ্যাথি টোটালি ডিফারেন্ট, ঠিক আছে? তাই এইটার মতো না ভাবার কোনো কারণ নেই, দুটোর মতো অবশ্যই হবে না মানে ফিলোসফিক্যাল আইডিওলজিক্যাল ডিফারেন্স আছে। 2 নম্বর আপনি প্রশ্ন করলেন যে এটা কতটা সাইন্টিফিক। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে সাইন্টিফিক্যালি প্রুভেন খাবার মেডিসিন আমাদের ইন্ডিয়াতে পারমিশন রয়েছে, যেটা ট্রিটমেন্ট করার জন্য অনুমোদিত। সেই নামগুলো হচ্ছে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন, যার কিনা 3টে ভাগ, আয়ুর্বেদ, ইউনানি, সিদ্ধা এবং 4 নম্বর হচ্ছে বায়োকেমিস্ট্রি। এর বাইরে যেগুলো আছে সেগুলো রিসার্চ লেভেলের জন্য, কারণ যদি আপনাকে রিসার্চের পারমিশন আমি না দিই এই ওষুধটা, তাহলে আপনি ভবিষ্যতে এটা প্রুভ করবেন কি করে। এবং রিসার্চ করতে গেলে অবশ্যই মানুষের উপর প্রয়োগ করতে হবে। তো রিসার্চ সেন্টার হিসাবে আপনি অবশ্যই চালাতে পারেন, কিন্তু এই যে আপনি বললেন না সাইন্টিফিক কতটা প্রুফ, এটা সাইন্টিফিক্যালি প্রুভ এবং এতে কোনটা কি এফেক্টিভ কাজ করানো যায়? এফেক্টিভটা আমি বলতে পারবো না, কারণ এটা আমি এর উপরে কোনোদিন কাজ করিনি, আজ অব্দি কাউকে আমি দেইনি। কমপ্লেক্স মেডিসিন এটা যারা দিয়েছে তারা বলতে পারবে, আমি এতটুকু বলতে পারি যে না এটা সাইন্টিফিক্যালি কারণ আমি দেখছি এটা থিওরি বাইরে চলে যাচ্ছে কমপ্লেক্স। আমি কোনোদিন কাউকে দেইনি এবং এর কতটা এফিসিয়েন্সি আছে, কতটা কাজ আছে পার্সোনালি আমি জানি, যারা দিয়েছেন তারা জানে, আমি বলতে পারবো না। আমার কাছে ইনফরমেশন যেটা আছে সেটা হচ্ছে না, এটা সাইন্টিফিক। সিঙ্গেল মেডিসিন ইজ বেস্ট, অর্থাৎ কিনা যদি সিলেকশন ঠিক থাকে। একটা জিনিস আপনি বুঝুন যে একটা মেটেরিয়ালিটিটা আপনি যখন করছেন, আপনি যে সিমটম পাচ্ছেন সেটা হচ্ছে এই ওষুধটা কি কি রোগ তৈরি করতে পারে। বেলেডোনা কি রোগ তৈরি করতে পারে? বেলেডোনা যদি এমন তীব্র বিষ কাউকে খাইয়ে দেওয়া হয় তাহলে তার সারা শরীরে রক্ত জমতে শুরু করবে, ব্লাড ক্লট হতে শুরু করবে এবং সারা শরীরে প্রচন্ড থ্রম্বিং পেইন, দপদপানি ব্যথা শুরু হবে মাথা থেকে পা পর্যন্ত। আপনার পেশেন্ট এমন মাথার অবস্থা হবে, আশপাশে ঘুরবে, জানেন তাই দেখতে শুরু হবে, হ্যালুসিনেশন শুরু হবে, ডেলিরিয়াম তার মধ্যে শুরু হতে পারে, ঘুরপাক কথা শুরু হতে পারে। এবার আপনি যখন একটা পেশেন্টকে দেখছেন দপদপকারী ব্যথা বেলেডোনা দিচ্ছে, কেন এই জিনিসটা আমরা তৈরি করতে পারে, এই সূক্ষ্মমাত্রা ওই সূক্ষ্মমাত্রাটা সে করবে। আপনি যখন দেখছেন চোখ মুখ লাল হয়ে গেছে বা কোনো ব্যথা আক্রান্ত জায়গা লাল হয়ে গেছে, আপনি বেলেডোনা দিচ্ছেন, কারণ বেলেডোনা ব্লাড ক্লট করে দেয়, লালচে ভাব তৈরি করে, এটা তৈরি করতে পারে, এটা ঠিক করবে। আপনি যখন দেখছেন কোনো পেশেন্ট আশপাশে যা নেই তাই দেখছে, আপনি যখন বেলেডোনা দিচ্ছেন, কারণ বেলেডোনা তৈরি করতে পারে, তাই তাই তো। তাহলে আমি মেটেরিয়ালিটিতে যেগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে সেই সমস্ত সিমটম যেগুলো রোগটা তৈরি করতে পারে, লক্ষণটা তৈরি করতে পারে, সেই লক্ষণ ভিত্তিক আমি জানি বেলেডোনা কি তৈরি করতে পারে, আমি জানি ক্যামোমিলা কি তৈরি করতে পারে, আমি জানি ট্যাপিয়ার কি তৈরি করতে পারে। কিন্তু এই তিনটে একসাথে দিলে, এই তিনটে মৌল মিলে যে যৌগটা তৈরি হচ্ছে সেটা কি তৈরি করতে পারে, তার উপর আজ কোনো রিসার্চ বা প্রুফ হয়নি। সেই কারণে এই তিনটে একসাথে দিয়ে দেয়া টোটালি আচ্ছা, আপনি যদি বলেছেন যে সিমিলিয়াস কিউরেট, অর্থাৎ কিনা হাই কোয়ান্টিটি যে সিমটম, এবার আমি একটা ঘটনা, আমি দেখা গেল একটা পেশেন্টের অপারেশন করছি, তাকে জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়েছি, জেনারেল অ্যানেস্থেসিয়া 10 NS-এর মধ্যে দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে অপারেশন তার কোনো সেন্স নেই। তাহলে এবার ওই যে ড্রাগটা, এবার দেখা গেল একটা লোকের যে ঘুমের ব্যাধি, মানে মাঝে যেখানে জায়গায় ঘুমিয়ে পড়ে, অতদিন সে ম্যাক্সিমাম তুমি যেখানে সবাই ঘুমিয়ে পড়ে, আমি যদি ওই ড্রাগ যদি শুধুমাত্রায় দিই, তাহলে কি ওটা ওকে আবার ঘুম থেকে বের করতে পারবে? এবার বোঝা গেছে আমার, অর্থাৎ বেশি মাত্রায় দিলাম, মানে ওই কনসেপ্টের কথা বুঝতে পেরেছি। এবার প্রতিটা কম্পোনেন্টসই কি এই ফর্মুলায় কাজ হয়? আপনি যেটা দিচ্ছেন
বেটা দেওয়া আর দেওয়া হচ্ছে এই খাবারটা। এবার প্রত্যেকটা ক্ষেত্রে রিয়াকশন সমান হয় না। বন্ধু